আসসালামু আলাইকুম। শুরু করছি চিত্রচিরে চৈত্র মাস পর্ব ৬। লিখেছেন মম সাহা। নীরব নির্জন কালো আকাশে পূর্ণিমার মেলা আজ। কি সুন্দর আকাশ! মেঘেরা ছুটে যাচ্ছে দল বেঁধে। খোলা রাস্তায় ফিনফিনে বাতাস। ঠিক ৪০ মিনিটের মাথায় অবনী বেগম তার কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছালেন। বুকের মাঝে কেমন থেকে থেকে কম্পনের সৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে তো মনে হচ্ছে শ্বাসই বন্ধ হয়ে যাবে। এমনটা তো হওয়ার কথা ছিল না। অবনী বেগমের ২২ বছরের সাংসারিক জীবনে সে আমজাদকে কখনই স্বামী হিসেবে মন থেকে মানতে পারেননি। তবে আজ কেন হারানোর ভয়? হয়তো মায়া। এত বছর একটা মানুষের সাথে থাকলে মায়া পড়ে যায়, যে মায়ার টানেও মনে হয় মানুষটা থেকে যাক। এই মায়া আর অভ্যাসের কারণে কত মানুষকে ছাড়তে পারে না। অবনী ধীর পায়ে চারপাশের বাড়িগুলোতে চোখ বুলায়। অবশেষে কাঙ্ক্ষিত বাড়িটা পাওয়া গেল বড় একটা অচেনা গাছের ডান দিকে। অবনী বেগম ধীর পায়ে হেঁটে গেলেন বাড়িটার সামনে। বাড়িটার গেটের সামনে একটা লাইট জ্বলছে। লাইটের আলোয় বাড়ির মালিকের নাম জ্বলজ্বল করছে। অবনী বেগমের পা সেখানেই থেমে গেল। ইংরেজিতে বড় বড় অক্ষরে লেখা, মিসেস জেসি ফ্রাঙ্কিং। অবনীর হৃৎপিণ্ড স্বাভাবিকের তুলনায় বেশ দ্রুতই চলছে। ঠিক এই মুহূর্তে এসে অবনী বেগমের মনে হলো তার বোধহয় বাড়িটার ভেতরে যাওয়া উচিত হবে না। ভিনদেশে যা লুকিয়ে আছে তা ভিনদেশে না হয়ে লুকিয়ে থাক। বয়স তো অনেক হলো, আর কদিনই বা বাঁচবে। কী দরকার হাহাকার নিয়ে বাঁচার? এর চেয়ে জীবন যেমন চলছে তেমনই না হয়ে চলল। অপ্রত্যাশিত কিছু না হয়ে আড়ালেই রইল। জেনে গেলেই তো দূরত্ব বাড়বে। আমজাদ সওদাগর তো তাকে কম ভালোবাসা দেননি। সেই ভালোবাসা আগলে রাখতে পারল না, বরং প্রতিহিংসা অনলে দগ্ধ করতে চেয়েছিল বারবার সেই সওদাগর পরিবারকে। কিন্তু কখন যেন আষ্টেপৃষ্ঠে সে পরিবারের মায়ায় পড়ে গেল, টেরই পেল না। অথচ অসময়ে মায়া বেড়ে কী লাভ? হারানোর পর মায়া কেবল বিলাসিতা হয়ে রয়। অবনী বেগম আধার রাস্তায় আবার পা বাড়ায়। হসপিটালে ফিরে যাওয়ার অত ব্যস্ততা নেই, ধীর পায়েই যাওয়া যায়। চারপাশে ততক্ষণে ভোরের আলো ফুটে যাচ্ছে। নীলাভ আকাশে শীতল প্রকৃতি। অবনী বেগম হাঁটতে হাঁটতে ডুব দিলেন অতীতে। আজকের এই শক্তপোক্ত অবনী বেগম এমন কখনোই ছিলেন না। অজপাড়াগা এর এক সহজ সরল মেয়ে ছিল সে। বাবা আর সে ছিল তাদের ছোট্ট কুটিরের সদস্য। অবনী বেগমের বয়স তখন কত হবে? ১৫ কিংবা ১৬। গ্রাম ঘুরে বেড়ানো উড়নচণ্ডী ছিল সে। এই পাড়া ও পাড়া, এই গ্রাম ও গ্রাম করতে করতেই জীবন কাটিয়েছিল বেশ। পড়াশুনো করতো না। তখন পড়াশোনার ততটা মূল্য ছিল না, তাও আবার মেয়েদের। তার উপর অজপাড়াগা পঞ্চম শ্রেণীতে থাকাকালীন সমাপ্তি ঘটিয়েছিল পড়াশোনার। দেখতেও বেশ ছিল। বাবা ছিল দিনমজুরি। সারাদিন খেটে খুটে যা রোজগার করত তা দিয়ে বাবা মেয়ের সংসার দিব্যি চলত। একদিন সময়টা ঠিক গ্রীষ্মের মাঝামাঝি। উত্তপ্ত দুপুরে গরমের তীব্রতায় যান যায় যায় অবস্থা সকলের। কি গরম! অথচ অবনী বেগম সেই দুপুরেও বেশ আরামে পাড়া ঘুরে বেড়াচ্ছে। শরীরে একটা চকচকে হলুদ রঙের 3 পিস। গোসল করায় চুলগুলো খোলা যা বাতাসে দোল খেয়ে যাচ্ছে। গলায় একটা তাবিজ। শুকনো সরু দেহখানা নিয়ে সে জারুল গাছের তলায় বসে কামরাঙ্গা খাচ্ছে বেশ আয়েশ করে। সাথে তার বন্ধু বান্ধবের দল। হুট করেই সেখানে পুলিশের জিপ গাড়ি এসে থামল। এলাকায় তখন ডাকাতের প্রকোপ বেড়েছে বিধায় নতুন অনেক বড় বড় পুলিশ অফিসারের পোস্টিং হয়েছিল সেথায়। পুলিশের গাড়ি দেখতেই অবনী বন্ধুবান্ধব সব ছুটে পালালো। আকস্মিক ঘটনায় তাজ্জব অবনী বেগম। অবনী বেগমের ছোটবেলা থেকেই একটা সমস্যা ছিল। আকস্মিক কোনো কিছু সে নিতে পারত না। মাঝে মাঝে সে অদ্ভুত কথাও বলে ফেলত উত্তেজিত হয়ে। সেদিনও ঠিক এমনটাই ঘটল। পুলিশ দেখে সব ছেলে মেয়ে যখন পালিয়ে গেল, অবনী তখনও ঠাই বসে আছে। তখন ছেলে মেয়ে পুলিশকে বাঘ ভাল্লুকের মতন ভয় পেত। যেন কি ভয়ঙ্কর প্রাণী এই পুলিশ। জিপ গাড়ি থেকে তখন বেশ সুঠাম দেহী শ্যামলা বর্ণের একজন গম্ভীর মতন পুরুষ নেমে এলো। নেমে এসে অবনীর কাছে চলে এলো। অবনীর হাতে কামরাঙ্গা, চোখে বিস্ময়। লোকটি অবনীর
বেগমের কাছে এসে ভরাট সুরে প্রশ্ন করলেন, এই যে নারী, গাছ গাছতলায় কি শুনি? হুম? ভর দুপুরে এমন জঙ্গলে কি করছেন? অবনী বেগম এর আগে কখনো অপরিচিত পুরুষের সান্নিধ্য চায়নি। সেদিন হঠাৎ অপরিচিত পুরুষটিকে সামনে দেখে ভয়ে অস্বস্তিতে তার চোখ টলমল করে উঠল, ঠোঁট উল্টে ফেলল, কেঁদে দিবে দিবে ভাব। অবনীর লম্বাটে মুখখানায় কালো মেঘের আনাগোনা দেখে ভরকে গেল পুলিশের পোশাকে থাকা গম্ভীর মানবটা। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, এই যে জারুল কন্যা, কেঁদো না কেঁদো না, ভয় পাচ্ছ? আমি তোমায় বকিনি তো? জারুল কন্যা নাম শুনতে অবনী বেগম কান্না থেমে গেল। সেই প্রথম অবনী বেগমের মনে কোনো পুরুষের আদল ভেসে উঠল। সেই প্রথম অবনী বেগম কিছু ভিন্ন অনুভূতির সাথে পরিচিত হলেন। হঠাৎ গাড়ির হর্নে ধ্যান ভাঙে অবনীর। অতীত ভাবতে ভাবতে আকাশের নীলাভ রং সরে গিয়ে সাদা সাদা মেঘে ভরে গেছে। দিনের আলো ফুটে গেছে। অবনী বেগম হসপিটালের সামনে চলে এসেছে। ট্যারি পেল না। অতীত এমনই মধুময় জিনিস যা ভুলিয়ে দেয় বর্তমান। তাই তো মানুষ সদা আফসোসে গান গেয়ে অতীত নিয়ে। আজ শনিবার, সওদাগর বাড়িতে তুমুল নীরবতা। হইচই নেই কোনো রকমের। ত্রিশান আর দিশান আজ হোস্টেলে চলে গিয়েছে। ওহি ভার্সিটিতে, চিত্রা নিজের কলেজে, ছেলেরা যার যার কাজে। তুহিন গতকাল রাগ করে যে বাহিরে গেল আর ফিরে আসেনি। তুহিনের রাগ বরাবরই অনেক বেশি। খুব সহজে না রাগলেও রাগ উঠলে আর হুঁশ থাকে না। চঞ্চল বাড়িটা কেমন নিস্তব্ধতায় ছেয়ে গেল। খাবার টেবিলে হইচই আর হয় না। টিভির চ্যানেলে নিয়ে ভাই বোনদের আর মিছিমিছি তুমুল ঝগড়া হয় না। মাছের বড় টুকরোটা কে খাবে তা নিয়ে আরেক দফা বাকবিতণ্ডা আর হয়নি। কেমন বাড়িটা প্রতিটা কণায় হাহাকার ল্যাপটানো। আফজাল সওদাগর তার নিজের ঘরে শুয়ে আছেন, কপালে হাত রেখে, চোখ দুটি বন্ধ। রোজা সওদাগর কপালের ঘাম মুছতে মুছতে ঘরে প্রবেশ করতেই তার চোখ যায় স্বামীর নিস্তব্ধ দেহটার দিকে। রোজা বেগমের বড্ড মায়া হয় স্বামীর জন্য। স্বামীর জন্য এই রোজা সওদাগর কত কিছুই না করেছে, কত অন্যায় না মেনে নিয়েছে, কেবল স্বামীর মুখের হাসি দেখার জন্য। অথচ আজ সে স্বামী কিনা নিশ্চুপ। এই পরিবারটাকে সবসময় এক আঁচলে ছায়াতলে সে রাখতে চেয়েছিল। তবুও আজ কোথায় যেন ভাঙ্গার সূত্রপাত দেখা দিয়েছে। একটা নারীর সংসারে চেয়ে বড় আর যে কিছু নেই। স্বামীকে এক ধ্যানের মগ্ন হতে দেখে রোজা সওদাগর স্বামীর পায়ের কাছটায় এসে বসলেন। ধীর কণ্ঠে শুধালেন, আপনি কি জেগে আছেন? আফজাল সওদাগরের ধ্যান ভাঙল, কিন্তু অবস্থার পরিবর্তন করলেন না। যেমন আছে তেমন থেকেই বললেন, হ্যাঁ জেগে আছি। কিছু বলবে? আপনার কি মন খারাপ? মন খারাপ হওয়াটা কি স্বাভাবিক না রোজা? যে ভাইদের জন্য এত কিছু করলাম, আজ তারাই দাম দিচ্ছে না। এর চেয়ে কষ্ট আর কাছে আছে বলো? মা বাবা যখন মারা গেলেন, দুটো ভাই একটা বোনের বটগাছ হয়ে দাঁড়ালাম আমি, অথচ আজ আমি মূল্যহীন। রোজা সওদাগর খারাপ লাগলো। তার স্বামীর প্রীতি বেশি। স্বামীর কষ্ট সে মানতে পারেন না কখনোই। রোজা সওদাগর আশ্বাসের সুরেই বললেন, আপনি চিন্তা করবেন না। নুরুল আজকাল কেমন হয়ে গেছে, বয়স বাড়ছে তো। আর আপনি তো চিত্রার বিয়ের কথা আটকাতে চেয়েছিলেন, তা আটকেছে? আপাতত দেখে গেছে, পরে কথা আগানো হবে বলা হয়েছে। আর মন খারাপ করবেন না। আফজাল সওদাগর ধপ করে উঠে বসলেন। চোখ তার কেমন হলদেটে ভাব। সে তার স্ত্রীর হাত দুটো মুঠো করে ধরল। কেমন অসহায় কণ্ঠে বলল, পাপের ভার নিয়ে বেঁচে থাকা অনেক কষ্টর বিবি। তুমি আমারে অভিশাপ দিছিলা তাই না? তাই তো আজ এই অবস্থা আমার। স্বামীর কথায় আটকে উঠল রোজা। তওবা করে বললেন, কি বললেন আপনি? আপনার অভিশাপ দেওয়ার আগে আমার জিহ্বা খসে পড়ুক। আর আপনি যা পাপ বলেছেন তা আদৌ পাপ না। আপনি তো জানেন, আর আমার আল্লাহও জানে সেটা। আপনি এসব ভাববেন না। আফজাল সওদাগর অনবরত মাথা নাড়তে নাড়তে বললেন, এটা পাপই বিবি।
আমি আমি তোমাদের ঠকিয়েছি, নিজের স্বার্থে আরেকজনকে ঠকিয়েছি। ওদের মৃত্যু তো আমার অভিশাপ দিয়েছে। স্বামীর কথায় ভড়কে গেল রোজা। সওদাগর উৎকণ্ঠিত কণ্ঠে বললেন, কাদের মৃত্যু? আফজল সওদাগর উত্তর দিলেন না। আফসোসের অশ্রু গড়িয়ে গেল তার গাল বেয়ে। গরমে ঘেমে নিয়ে একাকার চিত্রা। সাদা কলেজ ইউনিফর্মটা লেপ্টে আছে শরীরে, চুলের মাঝে দুই বেনি, পিঠে বইয়ের ভারী ব্যাগ। গতকাল তার দেখাদেখিটা সে অবধি সীমাবদ্ধ ছিল। মাহাতাব দুলাভাই এর কারণে তা বেশি দূর অবধি আগায়নি। আবার নওশাদ নামের লোকটাও বলেছে সময় নেওয়া উচিত দুই পক্ষেরই। চিত্রার মনে কেমন যেন অশান্তি, বিরক্তিতে শরীরের প্রতিটা অঙ্গ জ্বালা দিয়ে উঠেছে। জীবনটা তার এত অসহ্য ছিল না তো কখনো। আগে তার বাবা তাকে পছন্দ করতো না, সে জানতো না বাবা কেন তাকে অপছন্দ করত। কিন্তু যখন সে জানলো বাবার অপছন্দের কারণ, তখন থেকে চিত্রা নিজেরই আর নিজেকে পছন্দ করছে না। জীবনটা হঠাৎই বিভীষিকাময় হয়ে উঠল। এই চিত্রা, দাঁড়া। পথে মধ্যে চিরপরিচিত কণ্ঠ শুনে দাঁড়ালো চিত্রা। পিছে ঘুরতে চোখ পড়ল ওহি আপার লাল টুকটুকে মুখটা, গরমে লাল হয়ে গেছে। চিত্রা কিঞ্চিত হাসলো ওহি আপাকে দেখে। ওহি ততক্ষণে চিত্রার কাছে চলে এসেছে। আপা, তোমার ক্লাস শেষ? না রে, ভালো লাগছে না, যা গরম, বাসায় গিয়ে ঘুম দিব। তোর ক্লাস শেষ? হ্যাঁ আপা। তো চল একসাথে বাসায় যাই, ফুচকা খাবি চিত্রা? ওহি আপার প্রস্তাবে অবাক হলো চিত্রা। ওহি কখনোই বাহিরের খাবার পছন্দ করে না, আর আজ সে কিনা ফুচকার কথা বলছে। চিত্রার অবাক বিস্মিত মুখখানা দেখে ফিচকে হাসলো ওহি। বাঁকা হেসে বলল, কী রে, খাবি না? চিত্রা দ্রুত মাথা নাড়ালো, যার অর্থ সে খাবে। ওহি মিষ্টি হেসে চিত্রাকে নিয়ে পাশের একটা পার্কে গিয়ে বসলো। পাশে থাকা ফুচকার দোকানটা থেকে 2 প্লেট ফুচকা দিতে বলল। চিত্রা তখনও অবাক। ওহি চিত্রার অবাক ভাবটাকে তেমন পাত্তা না দিয়ে আশেপাশে দেখতে লাগলো। দেখতে দেখতে হুট করে বলে উঠল, একটা সিক্রেট শুনবি চিত্রা? চিত্রা তখন তার ব্যাগের ভেতর থেকে পানির বোতলটা বের করছে। ওহির কথায় ভ্রু কুঁচকে বলল, কি সিক্রেট আপা? ওহি বীভৎস কণ্ঠে বলল, তোর ফুল গাছের টবগুলো আমি ভেঙেছি। চিত্রার মুখে রাজ্যের বিস্ময়। ওহি আপা তার ফুলের টব ভেঙেছে, সে যেন বিশ্বাসই করতে পারছে না। ওহি আপা হলো গিয়ে নরম মানুষ, তার দ্বারা এই শক্ত কাজ অসম্ভব। ওহির দৃষ্টি তখনও পার্কের আশপাশ বুলাতে ব্যস্ত। চিত্রার বিস্ময় মাখা মুখ পানে সে একবারও ফিরে তাকায়নি। চোখের সাথে চোখ মিললেই যেন সে কত কথা বলতে পারবে না। তাই তো আজ চোখে চোখ মেলানো বারণ। এতদিনের জমানো কথার প্রজাপতিদের আজ উড়িয়ে দিতে হবে। কথা জমিয়ে রাখলে মনের উপর অত্যাচার চালানো হয়, অথচ ওহি নিজের মনের উপর সেই অত্যাচার করে যাচ্ছে দিনের পর দিন। আজ না হয় অত্যাচারের সমাপ্তি ঘটুক। ছোট্ট একটা শ্বাস ফেলল ওহি, ধীরকণ্ঠে বলল, ভাবিস না তোর উপর হিংসে করেছি সেসব। তোর উপর হিংসে করার কিছু নেই, বরং মায়া করার মতন বহু কিছু আছে। তবে আমার মায়া কম, কাকপক্ষীতে ছিঁড়ে খেয়েছে মায়া। ওহি আপার কথার আগামাথা কিছুই বোঝেনি চিত্রা, কেবল ফেলফেল নয়নে চাইল। কথা বলার শক্তিও যেন সে হারিয়েছে। ওহি আপা কি বলছে? ওহি আপা কি জানে? আপা, তুমি ঠিক আছো? চিত্রার প্রশ্নে আকাশ ছোঁয়া বিস্ময়। ওহি কিঞ্চিত হাসল, মাথা নাড়িয়ে বলল, আছি ঠিক। তোকে আজ কিছু কথা বলবো চিত্রা। অনেকগুলো বছর এ কথা কাউকে বলা হয়নি। এই লজ্জা, এই আধারিয়া জীবনের গল্প কাউকে জানানো হয়নি। আজ তুই শুনবি সে গল্প। ওহি আপার মৃত্যুর গল্প শুনে নিস খুব যতনে। কেউ তো আর জানলো না এই ওহির ছিন্ন বিচ্ছিন্ন মনের কথা। চিত্রা কেবল অপলক তাকিয়ে রইল ওহির দিকে। আপাকে আজ ঠিক চেনা যাচ্ছে না, কেমন অপরিচিত একটা আদল ভেসে উঠেছে। এটা কি সত্যি ওহি আপা?
আরে সওদাগর বাড়ির নক্ষত্রমল্ল যে, তা তোমরা এখানে? পুরুষালী কণ্ঠে দুই বোনের কথাই খেই হারালো। দুজনেই তাকালো তাদের ডান দিকে দাঁড়িয়ে থাকা পুরুষটার দিকে। এলোমেলো চুল, টি শার্ট, এঁটে সেটে থাকা শরীর, কাঁধে ব্যাগ আর ক্লান্ত মুখশ্রী বাহারের দিকে। চিত্রা এবং ওহি দুজনেই অবাক হলো বাহার ভাইকে দেখে। এই সময় এখানে বাহার ভাইকে আশা করেনি তারা। বসা থেকে দুজনে উঠে দাঁড়ালো। ওহি অবাক কণ্ঠে বলল, হ্যাঁ আমি। তা তোমরা দুজন এখানে কি করছো? তোমাদের তো এসব জায়গায় তেমন দেখা যায় না। আসলে চিত্রা ফুচকা পছন্দ করে, তো তাই এসেছিলাম ফুচকা খাওয়াতে। ওহির উত্তর শুনে চিত্রা গোল গোল চোখে তাকালো ওহির দিকে। ওহি আপা বানিয়ে বানিয়ে কথা বলতে জানে, এটাও চিত্রার জানা ছিল না। আজ একের পর এক চমক দিচ্ছে ওহি আপা। বাহার এগিয়ে এসে ধপ করে বেঞ্চটাতে বসে পড়ল আর মোড়া ভেঙে বলল, তা বেশ ভালো তো, তোমাদের মধ্যে এত মহাব্বত তা ঠিক দেখা যায় না, একেবারে ধূমকেতুর মতন। কথা শেষ করে হাহা করে উদ্ভটভাবে হেসে দিল বাহার ভাই। বাহার ভাইয়ের অদ্ভুত হাসির সাথে তাল মেলালো ওহিও। অথচ এমন একটা বিদ্ঘুটে ঠাট্টা অন্য কেউ করলে ওহিয়াপা তাকে এখানে উচিত জবাব দিয়ে দিত। চিত্রা কেবল দেখে গেল ওহিয়াপা আর বাহার ভাইয়ের কাণ্ড। তন্মধ্যেই ফুচকার প্লেট হাজির হলো। ওহি নিজের ব্যাগ থেকে টাকা বের করে দোকানদারদের দিয়ে এসে বাহারের সামনে দাঁড়ালো। বেশ ব্যস্ত কণ্ঠে বলল, আপনি কি এখন বাড়ি যাবেন বাহার ভাই? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। তাহলে চিত্রাকেও সাথে নিয়ে যাবেন প্লিজ, আসলে আমার একটা দরকারি কাজ আছে তো, এখনই যেতে হবে। ওহির অনুরোধে বাহার ভাই একবার চিত্রার দিকে তাকালো। চিত্রা এতক্ষণ তার দিকে তাকিয়েছিল বিধায় দুজনেরই চোখে চোখ পড়ল। বাহার সাথে সাথে চোখ ঘুরিয়ে নিলেন। এত ছোট হয়ে এলো চিত্রার মন, কারণ সে জানে বাহার ভাই কখনই রাজি হবে না। কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে বাহার বলল, কোলে করে নিব নাকি কাঁধে করে? বাহারের অদ্ভুত কথার ভঙ্গিতে আবার হেসে ফেলল ওহি। মুখ চেপে বলল, আপাতত রিকশা করে নিলেই হবে। চিত্রা মুখ ফুলালো আর চোখে ওহির দিকে তাকিয়ে বলল, আপা তোমার না এখন বাড়ি যাওয়ার কথা, তাহলে এখন আবার কোথায় যাবে তুমি? ওহি চিত্রার কাছে গেল। চিত্রার হাতে কিছু টাকা গুজে দিয়ে প্রায় ফিসফিস করে বলল, দরকারি কাজে যাব, টাকাটা রাখ, রিকশা ভাড়া দিয়ে দিস, বাহার ভাইয়ের কাছে মনে হয় টাকা নেই। চিত্রা কেবল আহাম্মকের মতন মাথা দুলালো। ওহি ততক্ষণে ঝড়ের গতিতে তাদের সামনে থেকে চলে গেল, যেন তার কাজটা কত জরুরি, এখন না গেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কোলাহলপূর্ণ রাস্তার একদম একা হেঁটে যাচ্ছে ওহি। তার কোনো গন্তব্য নেই, না আছে নির্দিষ্ট কাজ। কেবল বাহার আর চিত্রাকে একটু একা ছাড়ার জন্যই এই মিছে অজুহাত। আর কেউ জানুক আর না জানুক, সে তো জানে বাহার ভাইয়ের গিটারের করুণ সুরের কথা, মাঝরাত্রিতে বাহার ভাইয়ের দীর্ঘশ্বাসের কথা। সেখানে যদি চিত্রা এসব দূর করার চাবিকাঠি হয়, তাহলে তো আর মন্দ হয় না। সবাইকে কি আর এক জনমে পাওয়া যায়? বাহার ভাই না হয় ওহির এক জীবনের অপ্রাপ্তি হয়ে রইল। এই যে মিস, শুনেন প্লিজ, সিঙ্গেল আছেন কি? ওহির ধ্যান ভাঙল, মনে হলো তাকে উদ্দেশ্য করেই যেন কেউ গানটা গাইল। পথচারীর কয়েক জোড়া আর চোখে চাইল। ওহি ঘুরে পেছনে তাকাতেই খুব স্বল্প পরিচিত মুখটা ভেসে উঠল। ওহি অবাক কণ্ঠে বলল, আপনি? গানটা কি আপনি গাইলেন? সুন্দর দেখতে সুঠামদেহী পুরুষটা মুচকি হাসল, মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ মিস, আমিই গাইলাম। ওহির চোখে মুখে বিস্ময় ছাড়িয়ে পড়ল। বিস্মিত কণ্ঠে বলল, আপনি কি আমায় চিনতে পারেননি? ভদ্রলোক এগিয়ে এলো, মিষ্টি হাসি দিয়ে বলল, চিনব না কেন, গত পরশুই তো দেখলাম আপনাকে। কালো জামা পরনে, গোল গোল চশমা, মিষ্টি দেখতে মেয়েটা। লোকটার কথার ধাঁচ পছন্দ হলো না ওহির। এমন একটা ছেলের জন্য কিনা চাচার চিত্রার বিয়ে ঠিক করেছে। ছেলেটা কেমন গায়ে পড়া গোছের। ওহির চোখ মুখ কুচকানোর ভঙ্গিমা দেখে নওশাদ হয়তো কিছু আন্দাজ করলো, তাই তো বেশ ঠাট্টা সুরে বলল, আপনি কি আমার চরম অভদ্র ভাবছেন মিস? ওহি নিজেকে সংযত রাখার চেষ্টা করে বেশ ভদ্রভাবেই বলল, দেখুন মিস্টার, আপনার সাথে আমাদের পরিবারের একটু সুন্দর সম্পর্কের কথা হচ্ছে, তাই আপনার কাছ থেকে এমন আচরণ আশা করিনি। সৌন্দর্য সম্পর্ক ঠাট্টা করা কি নিষিদ্ধ? চলুন হাঁটতে হাঁটতে কথা বলা যাক।
নওশাদ ছেলেটাকে অভদ্র কখনই মনে হয় না, বেশ ভদ্রই মনে হয়। তবু তার অহেতুক ঠাট্টাটা ওহির পছন্দ হয়নি, কিন্তু ভদ্রতার খাতিরে সে পা মেলালো। ওহিকে হাঁটতে দেখে মিষ্টি হাসলো নওশাদ, ক্ষীণস্বরে বলল, আপনাকে নিয়ে হাঁটা হবে মোর শত আলোকবর্ষ পথ। রিকশার হুড উঠানো, গতির মাধ্যম চলছে অনবরত। পাশাপাশি বসে চিত্রা আর বাহার ভাই চুপচাপ স্তব্ধ। অন্য সময় হলে চিত্রাই কত কথায় ঝুড়ি নিয়ে বসতো, কিন্তু আজ তার মনে ভীষণ শোক। কথা বলা যাবে না, আর এই পাষণ্ড পুরুষের সাথে তো আরও আগেও কথা বলা নিষেধ। রাস্তার দুই সারিতে কৃষ্ণচূড়ার গাছের মেলা, কি সুন্দর লাল টুকটুকে ফুল হাসছে অনবরত। রিকশার ক্রিং ক্রিং শব্দ। নীরবতা ভাঙল বাহার, বরাবরের মতোই গা ছাড়াভাবে বলল, তা রঙ্গনা, মিষ্টি তো খাওয়ালে না? চিত্রা অসহায় দৃষ্টিতে তাকালো। লোকটা তাকে খুঁচিয়ে কি মজা পায়, হৃদয়ে জ্বালা বাড়িয়ে কি তৃপ্তি মেলে লোকটার। ছোট একটা শ্বাস ফেলে সে বুকের ভেতর ভারী ভারী হয়ে ওঠে কষ্টরাম। লোকটার সাথে কথাই বলবে না সে। অভিমান জমিয়ে রেখে লাভ কি? আমরা বাঁচবই বা কতদিন? বাহার ভাইয়ের গম্ভীর সুর কাঁপন ধরালো চিত্রার চিত্রে। হুট করে তাকাতে দুজনের চোখে চোখ পড়ল। সময়টা প্রয়োজনের তুলনায় বেশি মধুর হলো। নিঃশ্বাসের গতি বেড়ে গেল অপ্রত্যাশিত। লজ্জারা খেলা করল সর্বাঙ্গে। চিত্রা চোখ সরিয়ে নিল, বাহিরের দিকে দৃষ্টি নিবদ্ধ করতে করতে বলল, অভিমান অভিযোগ নেই আমার। না থাকাটাই স্বাভাবিক, পর মানুষের প্রতি অভিমান রাখতে নেই রঙ্গনা। বাহারের কণ্ঠ তুমুল গম্ভীরতা, কথার এমন তীক্ষ্ণতার অভিমান করল অষ্টাদশীর হৃদয়। ঠোঁট ফুলিয়ে টলমল করিয়ে উঠল চক্ষুদয়। বাহার ছোট্ট ধমক দিল, গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে, কথা কথা কান্না করার স্বভাব বদলাও, কান্নাতে সস্তা বানিও না। নিজের সবটা সত্তাকে সবচেয়ে মূল্যবান রাখবে চেষ্টা করবে, হোক কান্না কিংবা হাসি। আমি আপনার সাথে রাগ করেছি বাহার ভাই। তো রাগ করেই থাকো, আমি কি তোমার রাগ ভাঙাতে এসেছি? বাহারের গা ঝাড়া ভাবে চিত্রা গাল ফুলিয়ে বসে রইল। বাহার ভাই পকেট থেকে সিগারেট বের করে জ্বালাতে জ্বালাতে বলল, তোমায় জ্বালাতে এত সুখ লাগে কেন? কোন দিন যেন যেচে জ্বলতে এসে ছাই হয়ে যাও। আপনি জ্বালালে ছাই হতেও রাজি। শোনো রঙ্গনা, অনুভূতি এমন প্রকাশ্য বর্ণনা আমার পছন্দ না। অনুভূতি গোপনে রাখতে হয়, তবেই না মূল্যবান হবে। বাহারের কথায় অপমানিত হলো চিত্রার, সাথে তাজ্জব বনে গেল। ততক্ষণে রিকশা এসে থেমেছে বাড়ির সামনে। চিত্রা ভাড়া মিটিয়ে দিতে দিতে বলল, আর অনুভূতি মেলে ধরবো না বাহার ভাই, সবাই তো সবটার মূল্য দিতে জানেন না, আমি ভুলে গিয়েছিলাম। চিত্রার তীক্ষ্ণ কথাতেও হেলদোল হলো না বাহারের, সে বরং বেশ গা ছাড়াভাবেই বলল, এই যে মেয়ে রঙ্গনা, তোমার মুখ অভিমান মানায়, অভিযোগ না। চিত্রা ততক্ষণে বাড়ির ভেতরে চলে গেছে। বাহার ছোট একটা শ্বাস ফেলে দীর্ঘশ্বাসের হাহাকারে ভেসে গেল তার সাথে। আজ টিউশনিটাও চলে গেছে। এমন মানুষের প্রেমে মত্ত হওয়ার মানায়, যার বাঁচা মরারই ঠিক নেই। আফসোস গুলো সে হাওয়ায় মিলিয়ে গান ধরে। জীবন দিলা কাঞ্চা বাঁশের খাঁচাইয়ের মতো, যত্ন নেওয়ার আগে তাহা ভাঙ্গে অবিরত, দোয়াল ভাঙ্গে অবিরত। আজ সারাদিন দেখা মেলেনি মুনিয়া বেগমের। প্রথমে সবাই ভেবেছিল রাগ করে হয়তো দৌড় দিয়েছেন, কিন্তু যখন দরজার সামনে পর্দা সরালো তখন দেখা গেল দরজার বাহির থেকে আটকানো। দরজা খুলে ভেতরে যেতে শূন্য রুমখানি জানিয়ে দিল মুনিয়া বেগম নেই। বিছানার কিনারায় সাদা চিরকুট, তুলোর মতন মেঘ স্বচ্ছ বিচরণ করছে আকাশে। মিঠে বাতাস, কোমল লাল বর্ণা আকাশ। প্রকৃতিটা কবির ভাষায় কবিতার যোগ্য প্রেমিকার প্রেম জাগরণের মতন, বিষাদে আচ্ছাদিত মানুষের মনে উৎফুল্লতা আনার মতন। ছাদে মন খারাপে আবিষ্ট চিত্রা দাঁড়িয়ে আছে। সময়টা ঠিক দিনের তৃতীয় ধাপ, অপরাহ্ন। মুনিয়া বেগম বাড়ি ছেড়েছেন আজ 2 দিন হতে চলল। গতকাল থেকে এই অবধি তার কোনো খোঁজ নেই। চিঠিতে এসে চরম অভিযোগের সুরে লিখে গেছে তার চলে যাওয়ার কথা।
চিত্রাই যে সে অভিযোগের কারণ তা লিখতেও বাদ রাখেননি সে। চিত্রা তার বাঁ হাতে গুজে রাখা মায়ের চিরকুটটা নিজের অক্ষিদ্বয়ের সামনে মেলে ধরল, যেখানে কি সুন্দর করে গোটা গোটা অক্ষরে লেখা। প্রিয় চিত্রাঙ্গনা, চিঠির শুরুতে আমার এক আকাশ ভালোবাসা নিও। তোমায় আমি কতটা ভালোবাসি তা নিশ্চয়ই তোমাকে বিশ্লেষণ করতে হবে না, তাই না? তোমার প্রতি আমার এক অঢাক মায়া আছে। কেন জানো? তোমায় যেদিন যেদিন দু হাতের মাঝে পেয়ে চোখ ভরে দেখলাম, সেদিন মনে হলো আমার মাকে দেখেছি। সেই দুদিনের শিশুটা কি মায়া লাগালো আমায় কে জানে। এরপর থেকে আমি আমার মা হারানোর শোক ভুলে গেলাম। তোমার পুরো নাম তোফা চিত্রাঙ্গনা। তোমার নামের আগে পরে কোনো পরিচয় নেই কেন জানো বলো তো? কারণ আমি তোমায় এমন বানাতে চেয়েছিলাম যেন তুমি তোমার পরিচয় হও। শখ করে রেখেছিলাম তোফা, মানে উপহার। সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে মূল্যবান উপহার তুমি আমার। অথচ আজ তুমি আমার সব ভালোবাসা ভুলে বাবার মোহে পড়ে ভুল সিদ্ধান্তে ডুব দিয়েছ। আমি তোমার এমন ক্ষতি দেখতে পারবো না। আমি এও জানি তোমার বাবা হয়তো খুব বাজেভাবে পিষে ফেলেছে তোমার মন গোপন কোনো কথার আস্তরণে, তাই তোমারও সিদ্ধান্ত। কিন্তু মা, তুমি পিষে যাওয়াটা দেখলে আর আমাকে দেখলে না, তা যে মানতে পারবো না। তুমি না হয় তোমার বাবার কথার জলাঞ্জলি দাও তোমার জীবন, আমি তা দেখতে পারবো না। ভালো থেকো। ইতি তোমার তথাকথিত মা। চিঠির শেষে সম্বোধনটা যেন চিত্রাকে রক্তাক্ত করতে যথেষ্ট। মা কতটা কষ্ট পেলে নিজেকে এভাবে সম্বোধন করেছে, কিন্তু সেও বা কী করবে। বাবা সেদিন রাতে তাকে তার জীবনের এমন ভয়াবহের কথা জানিয়েছে যা সে মানতে পারেনি। এমন একটা অপ্রত্যাশিত অতীত সে ভাবতে পারেনি। ঘৃণায় ভরে গিয়েছিল তার দেহ। পৃথিবীর সব যন্ত্রণা নিয়ে বাঁচা যায়, কিন্তু নিজেকে ঘৃণা করে আদৌ বাঁচা যায়? অথচ বিধির বিধান, আত্মহত্যা মহাপাপ। যেখানে জীবনটাই পাপের ফসল, সেখানে মহাপাপটা কেমন হাস্যকর। অশ্রুরা গোপনে ঝরে গেল মুক্তার মতন, তাদের কেমন বিবর্তনা। আরে আমাদের চিতাবাঘ করে কি একা একা? পেছন থেকে কারো কণ্ঠ ভেসে আসতে চিত্রা চোখের অশ্রু মুছে ফেলল। দুর্বলতা আড়ালেই রাখতে হবে, জেনে গেলেই তো জ্বালিয়ে দিবে মানুষ। চাঁদনিও ততক্ষণে তার ভারী পেট নিয়ে ওহির সাহায্যে চিত্রার কাছে এসে দাঁড়ালো। ওহি আপাকে কত সুন্দর লাগে আজকাল। মাতৃত্বের সৌন্দর্যটা পৃথিবীর সব সৌন্দর্যকে হার মানায়। কি সুন্দর! চাঁদের মিষ্টি হাসি পরিবর্তে চিত্রাও হাসল, কৃত্রিম হাসি ঝুলিয়ে বলল, চাঁদ আপা গো, তোমায় এত সুন্দর কেন লাগে? চাঁদনি গাল টেনে দিল চিত্রার, মিষ্টি হেসে বলল, সত্যি সুন্দর লাগে নাকি রে? কই তোর দুলাভাই আদর টাদর করে না যে এখন, মুটিয়ে গেছি কি না? চাঁদনি আপার কথা ধরনে ফিক করে হেসে উঠল চিত্রা। হাসতে হাসতে বলল, ছি আপা, শরম পাচ্ছ না তুমি? শরম কেন পাবো রে? সত্যি কথা বলতে কিসের শরম? শুনেছি কি না 14 দিনে 14 বার সত্যি কথা বলা যায়। আমি তো মাত্র একবার বললাম, তাও তোরা সহ্য করতে পারছিস না। চিত্রা আর ওহি সশব্দে আবার হেসে উঠল। চাঁদনি আপা যে চিত্রাকে হাসানোর জন্যই এসব বলেছে তা আর বুঝতে বাকি নেই কারো। তাল মিলিয়ে না হয় হাসা যাক, এই মানুষগুলো তো ভালোবেসেছে অনেক। হাসতে হাসতে কখন যেন আনমনির চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রুকণা। আনমনেই না চাইতো শব্দ করে কেঁদে উঠল চিত্রা। সে যে ব্যথা লুকানোর মতন অত কঠিন আজও হতে পারেনি, আজও তার হৃদয়ের কংক্রিটে ছুঁয়ে দিতে পারেনি। চাঁদনি এবং ওহি দীর্ঘশ্বাস ফেলল। ওহি এই প্রথম চিত্রাকে জড়িয়ে ধরল, আদরে সুরে বলল, কাঁদিস না চিত্রা, চাচি ফিরে আসবে। আদুরে আলাপে কান্নার আহ্লাদে পেয়ে বসল। গা ছিটকে বেরিয়ে এলো তারা। কিছু কিছু সময় আমাদের অনুভূতিরা বড্ড অবাধ্য হয়। দেখতে দেখতে ভ্যাটিকান সিটিতে আজ কতদিনের বসবাস অবনী বেগমের। চেরিও এখন বেশ সুস্থ।
এত দূরত্ব তার সুস্থতার কল্পনাও বাহিরে ছিল। মেয়েটাও হয়তো বুঝেছে তার মায়ের এ দেশে ভীষণ কষ্ট হচ্ছে। একাকিত্বে হাহাকার তার মাকেও কুরে কুরে খাচ্ছে। মেয়ের মাথায় অনবরত হাত বুলিয়ে যাচ্ছে অবনী বেগম। আর কয়েকদিন পরই দেশের মাটিতে হয়তো ফিরে যেতে পারবে তারা। হয়তো দুঃখ ভুলে আবার বাঁচতে পারবে সে। হয়তো আবারও হাসি খুশি একটা জীবন পাবে তারা। জীবনে অবনী বেগমের চাওয়া আর কি ছিল? একটু সুখ, একটু ভালো থাকতে চাওয়ার ইচ্ছে ছাড়া। কিন্তু হঠাৎ জীবনটা দুর্বিষহ হয়ে যায় সেই অপরিচিত মানুষের পুরুষের আগমনে। এরপর কত শত দিন গেল। অবনী বেগম কেবল বেঁচে থাকার জন্য বেঁচেছিলেন। ওহি যখন হলো তখন তার বয়স 18-19 হবে। সে মানতে পারেনি ওহির প্রথম প্রথম সবার অমতে মেয়েটাকে হোস্টেলে রাখে। কিন্তু যখন মা হওয়ার মর্ম বুঝলো, ততদিনে মেয়েটা তার থেকে অনেক দূরে সরে গেছে। কাছাকাছি এনেও সে দূরত্ব মেটাতে পারেনি সে। অবনীর ভাবনার মাঝে ক্যাবিনের দরজা খুলে প্রবেশ করলো আমজাদ। পরনে তার বেশ ফর্মাল পোশাক। প্রতিদিন সে মেয়েকে এসে দেখে যায়। স্ত্রীর সাথে খুব কমই কথা হয় তার, না পারতে বলে তবে আর কি। আমজাদকে দেখেও তেমন একটা হেলদোল হলো না অবনীর। আগের জায়গায় বসে রইল নীরব হয়ে। আমজাদ কেবিনে প্রবেশ করে শার্টের বোতাম দুটো খুলে দিল। সরাসরি অফিস থেকে এসেছে বোধহয়। ফোনটা চেরির বেডে রেখে সে কেবিনের সাথে লাগোয়া ওয়াশরুমে গেল বোধহয় হাত মুখ ধোয়ার জন্য। আমজাদের বয়স 45-এর এপার ওপার হবে। এখনও দেখতে বেশ সুন্দর লাগে। যখন তাদের বিয়ে হয় তখনও আমজাদ এতটা বোধহয় সুপুরুষ ছিল না। কেমন বোকা বোকা, সাধে কি আর মানুষ বউ পাগল বলতো? অথচ আজ সে আমজাদ গম্ভীর, শীতল। হঠাৎ নিস্তব্ধ এই কেবিনটাতে শব্দে ভরিয়ে দিতে উচ্চ শব্দে বেজে উঠল আমজাদ সওদাগরের ফোন। অবনী বেগম তাকাবে না করেও কৌতূহল নিয়ে তাকালো ফোনের স্ক্রিনে। যেখানে জল জল করছে সেই মধ্যরাতের হৃদয়ে ঝলসে দেওয়া নামটা জেসি। অবনী বেগম সাথে সাথে শ্বাসটা বন্ধ করে নিলেন। এই বয়সে এসে সঙ্গী হারানোর তীব্র ব্যথা সে নিতে চায় না। অথচ সে যতই দূরে যাচ্ছে সেসবের থেকে ততই যেন তাকে এসব ঝাপটে ধরছে। বারবার একই যন্ত্রণা যে কতটা ভয়ঙ্কর তা ব্যাখ্যা করার মতো না। ফোনটা বাজতে বাজতে কেটে যেতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আমজাদ। অবনীর ঘামে চুপচুপ হওয়ার মুখমণ্ডলে দৃষ্টি নিবন্ধ হলো তার। অবনীর কাছে এসে সে অবাক কণ্ঠে প্রশ্ন করল, এমন শীতল রুমেও ঘামছো কেন অবু? তোমার কি শরীর খারাপ করছে? অবনী বেগম নিজেকে যথেষ্ট সংযত করার চেষ্টা চালালেন। অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ আনাতে সক্ষম হলেন সে। শাড়ির আঁচল দিয়ে মুছে নিলেন নিজের মুখমণ্ডলটা। অতঃপর বেশ ধীর কণ্ঠে বলল, ঠিক আছি আমি। কথাটা যেন বিশ্বাস করতে পারল না আমজাদ সওদাগর। স্ত্রীর পাশে এসে কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষাও করলেন সে। তাপমাত্রা স্বাভাবিক দেখে কপাল কুঁচকালেন। স্বাভাবিক কণ্ঠেই বললেন, জ্বরও তো ওঠেনি, তবে এমন অসুস্থ লাগছে কেন তোমাকে? আজও আমার অসুস্থতা তোমায় ছুঁতে পারে আমজাদ? অবনীর 40তম বয়সের কণ্ঠের পঞ্চদশীর ছোঁয়া। কি প্রগাঢ় অভিমানে ছাপা। আমজাদ কি বুঝতে পারল সেই অভিমান? তন্মধ্যে আবারও সশব্দে বেজে উঠল আমজাদের ফোন। ফোনের স্ক্রিনে তাকিয়ে সে খুব ধীরে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। অবনী বেগম শ্বাস ফেললেন। তাচ্ছিল্য করে বললেন, কিছু মানুষের কখনো নিজস্ব ঠিকানা হয় না। ভব ঘুরে হয় সে মানুষ। আমি তেমন কুলহীন। কোচিংয়ের নাম করে বেশ রাত হলো চিত্রা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। মা ছাড়া বাড়িটাতে তার এক মুহূর্ত ভালো লাগে না। কেমন পানসে লাগে সব। পৃথিবীটা হুট করে কেমন তেতো তেতো ঠেকছে। মাই বুঝি পৃথিবীর মধু। কাঁধে ব্যাগ, ছোট চুলগুলো একপাশে বেনি গাঁথা, শরীরে বেশ সাদামাটা জামা, ছাইরাঙ্গা। এধার ওধার কেবল উদ্দেশ্যবিহীন ঘুরে বেড়ানো। আরে রঙ্গনা, রাস্তায় কি করো?
চিত্রা থামলো। একা রাস্তা একাকিত্ব কাটানোর মানুষ এলো। সেই ধীরগতিতে পাশ ফিরে চাইতেই বাহারের হাস্যোজ্জ্বল মুখটা দৃষ্টিগোচর হলো। বাহার ভাই সচরাচর হাসেন না, অথচ আজ কি সুন্দর হাসির ঝিলিক মুখ জুড়ে। চিত্রা থামলো, ধীরকণ্ঠে বলল, আপনি এ রাস্তা যে বাহার ভাই? বাহার চিত্রার পাশাপাশি দাঁড়িয়ে হাসি মুখে বলল, হ্যাঁ, কাজে এসেছিলাম। তা তুমি এখানে কেন? এমনি কোচিং করতে এসেছিলাম। তোমার কোচিং এই রাস্তা? এটা তো না। ঘুরছিলে একা একা? বাহারের দৃষ্টি তখনও চিত্রার মুখমণ্ডল জুড়ে, চোখে অবাধ্য প্রশ্নদের ছড়াছড়ি। চিত্রা ধীরকণ্ঠে বলল, ভালো লাগছিল না বাহার ভাই। আম্মু যে কোথায় গেল। চিন্তা করো না, ফিরে আসবেন। তোমায় মিছে জেদের জন্য উনি বোধহয় অনেক কষ্ট পেয়েছে। হয়তো কাজটা না করলেও পারতে। চিত্রার খুব গোপনে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কোমল কণ্ঠে বলল, আমি কি করতে চেয়েছিলাম নিজের সর্বনাশ? বাবার আকুতি, আমার অতীত নিয়ে তাচ্ছিল্য আমি মেনে নিতে পারিনি বাহার ভাই। বাহার দাঁড়ালো, চিত্রার মুখে তাকালো। কিছু একটা ভেবে সে ফুটপাতের কিনারে এসে বসলো। হলুদ আলোয় রাস্তাটা কেমন মোহনীয় লাগলো। চিত্রাও বাহারের পাশে এসে বসলো। বহুদিনের শখ তার, বাহার ভাইয়ের পাশে বসে রাতের রাস্তা দেখবে। সোডিয়ামের কৃত্রিম আলোয় নিজেদের সূক্ষ্ম দুঃখের গল্প করবে। তবে কি খুব দ্রুতই এসে পড়ল সেদিনখানা। পাশের টং দোকান থেকে বাহার গরম গরম 2 কাপ চা নিয়ে এলো। চিত্রার দিকে চা এগিয়ে দিয়ে নরম কণ্ঠে বলল, এবার বলো তো, হুট করে বিয়ের মতো সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি? কি হয়েছিল? চিত্রা চায়ের কাপটা হাতে নিল। চোখ জুড়ে নেমে এলো তার সেই দিনের রাতের কথা। সেদিন নুরুল সওদাগর এমন পরিবর্তনের অবাক হয়েছিল চিত্রা। বাবা হঠাৎ এত স্নেহ ঢেলে দিচ্ছে ভেবে চোখ মুখ টলমল করে উঠে তার। নুরুল সওদাগরের দৃষ্টি তখনও বাড়ির সামনের রাস্তায়। সে রাস্তার মানুষজনের আনাগোনা দেখতে দেখতে হুট করে চিত্রাকে বলল, চা বানাতে পারো? চিত্রা তখনও কিংকর্তব্য বিমূঢ়। বাবার হুট করে বলে ওঠা প্রশ্নে সে হতভম্ব। নুরুল সওদাগর মেয়েকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে আবার প্রশ্ন ছুড়ল, পারো চা বানাতে? চিত্রা চা বানাতে পারে না, কিন্তু তবুও বাবার প্রশ্নের উপর নিচ মাথা নাড়ালো। ধীর কণ্ঠে বলল, হ্যাঁ আব্বু, পারি। তাহলে 2 কাপ চা নিয়ে এসো চটজলদি, আমি অপেক্ষা করছি। বাবার বলতে দেরি, অথচ চিত্রার ছুটে যেতে দেরি নেই। চা না বানাতে পারা চিত্রাও সেদিন হাত পুড়িয়ে চা বানালো। আধা ঘন্টার মাঝে সে চা নিয়ে ঘরে পৌঁছালো। তখনও বাবা আগের মতন ঠাই বসে আছেন। চিত্রা চা এগিয়ে দিতে নুরুল সওদাগর বেশ হাসি মুখে চা নিয়ে নিলেন। চিত্রাকেও অপর চায়ের কাপটা মুখে দেওয়ার ইশারা করলেন। পোড়া হাত নিয়ে চিত্রা চায়ের কাপ মুখে তুলল। নুরুল সওদাগর চায়ের কাপে চুমুক দিয়ে তৃপ্তির দৃষ্টি ফেলেন। চমৎকার এক হাসি দিয়ে বললেন, বাহ, চা তো বেশ বানাতে পারো। চিত্রা কেবল অস্বস্তি নিয়ে ক্ষীণ হাসি দিল। নুরুল সওদাগর চায়ের কাপটা পিরিচের উপর রেখে দীর্ঘশ্বাস ফেললেন। কেমন বিভৎস কণ্ঠে বললেন, তোমার আজ কিছু কথা বলে চিত্রা। তোমার তো উচিত নিজের জন্ম পরিচয় জানা, তাই না? চিত্রার বাবার কথায় অবাক হলো। হৃৎপিণ্ড প্রয়োজনের তুলনায় দ্রুত লাফাচ্ছে যেন। বাবা কি তার জীবনের চির সত্যি কথাটা আজ বলবে? নুরুল সওদাগর তন্মন্দি বলা শুরু করলেন, তোমার অপছন্দ করার সবচেয়ে বড় কারণ কি জানো? তুমি আমার মেয়ে না। বাবার মুখে এমন একটা কথা শুনে ঘুরে উঠেছিল চিত্রার পৃথিবী। বিস্ফোরিত নয়নে সে বাবার দিকে তাকায়। নুরুল সওদাগরের দৃষ্টি পাত্তা না দিয়ে বলল, হ্যাঁ, এটা সত্যি যে তুমি এই সওদাগর বাড়ির কেউ না। চিত্রা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। অনড় তার দৃষ্টি, ভাষার তখন স্তব্ধ। নুরুল সওদাগর তার দৃষ্টি সরিয়ে নিলেন চিত্রার উপর থেকে। তার রাস্তায় নিবদ্ধ করে বললেন, তুমি আমার মেয়ে না, এটা তোমাকে অপছন্দ করার বড় কারণ হলো, তার চেয়ে বড় কারণ হলো তুমি একজন নিষিদ্ধ পল্লীর মায়ের মেয়ে। চিত্রা ততক্ষণে হতভম্ব, পায়ের নিচে মাটিটা যেন খুঁজে পেল না। কি শব্দ উচ্চারণ করলো বাবা!